দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাইম। আজকে আমরা আলোচনা করব 13ই নভেম্বর কি হবে এই ইস্যুটি নিয়ে, এবং সেই সাথে আমরা দেখেছি যে গেল কয়েকদিনে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতন ঘটনা ঘটেছে। ঢাকাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা আমরা জোরদার হতে দেখলাম। এবং সব মিলিয়ে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে আশ্বস্ত করবার চেষ্টা করে বলেছে যে 13ই নভেম্বর নিয়ে ভয়ের কিছু নেই। এই বিষয়গুলো যেমন আজকে আমাদের আলোচনায় থাকবে, ঠিক তেমনিভাবে আজকে আমরা আলোচনা করতে চাই যে গণভোট ইস্যুতে যে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, সেটি কাটবে নাকি, যেহেতু সরকার বলছে যে নিজেরাই সিদ্ধান্ত দিয়ে দিবে আগামী 3-4 দিনের মধ্যে। এবং কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন, আমার ডান পাশ থেকে আমি পরিচয় করে দিতে চাই, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। এরপরেই রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আপনাদের তিনজনকেই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে এত রাতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। দীপু ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। আজকে তো বলছিলাম যে আমাদের বিষয় কি, যে 13ই নভেম্বর কি হবে, এবং আজকে রাতে আমি যখন বের হলাম মনে হলো যে ঢাকার অবস্থা একটু থমথমেই কিনা কে জানে। আপনারাও নিশ্চয়ই আসতে যে টের পেয়েছেন। আপনার কাছে কি মনে হয় 13ই নভেম্বর আসলে কি হবে, এবং সেদিন আপনার পরিকল্পনা কি, কোথায় থাকবেন? আসলে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু আমি চিন্তাই করার সুযোগ পাইনি। তাই ইনফ্যাক্ট 13ই নভেম্বর এটাকে একটা জাতীয় তারিখ হিসাবে মূল্যায়নের মতো উপস্থাপন হলো। আমি প্র্যাকটিক্যালি এই বিষয়টাকে এভাবে গুরুত্বপূর্ণ দেখছি না। এটা আওয়ামী লীগের রাজনীতির দেউলিয়ত্বপনা শুরু হয়েছিল তারা যখন ক্ষমতায় ছিল তখন থেকেই। আমরা তখন আলোচনা করতাম, আমরা বারবার বলেছি, আমরা যখন গত 17 বছরের আন্দোলনে রাস্তাঘাটে পথে মাঠে আওয়ামী লীগের এই স্বৈরাচারী শাসন বিরোধী কথাবার্তা বলেছি, আমরা তখন প্রায়শই বলতাম যে পুলিশ, বিডিআর, আনসার, অস্ত্র এগুলো একটু বাদ দিয়ে আওয়ামী লীগ আসুক, আমরা দেখি রাজনীতিটা ওরা কেমন করে আমরা কেমন করি। আমার সাথে দুজন সম্মানিত সহ আলোচক যারা আছেন তারা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা, তারা ওই সময় আন্দোলনের সঙ্গে ছিলেন। তারা যতগুলি আন্দোলন রাস্তায় নেমে, যতটুকু তাদের দল অনেক বড় বিস্তৃত দল নয়, তারপরেও যে সাহসিকতা নিয়ে রাজনীতির মাঠে তখন তারা রাজনৈতিক পতাকা উড়িয়ে নিজেদের দলের পক্ষ থেকেও রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন। আমি দেখেছি পুলিশ ছাড়া আওয়ামী লীগের পক্ষে তাদেরকে প্রতিহত করার চিন্তা ভাবনাও তাদের মাথায় কখনো আনতে দেখিনি, সেই সাহস তারা পায়নি। একই সময়ে বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দলের কোনো কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে গেলে হাজার হাজার এবং হাজার হাজার পুলিশ এবং তাদের সর্বাধুনিক মারণাস্ত্র যা পুলিশও ব্যবহার করে না, অনেক সময় যুদ্ধাস্ত্র হিসাবে মাঠে ময়দানে ব্যবহৃত হতো, এইসব যুদ্ধাস্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে এবং বিএনপির সেই সমস্ত মিছিল, মিটিং, সমাবেশকে তারা ছত্রভঙ্গ, এমনকি গুলি করে মানুষকে হত্যা করে নিষ্ক্রিয় করেছে। তখন থেকে আমরা দেখে নিয়েছি আওয়ামী লীগ মূলত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড মাস পর্যায়ে নেই। তারা হালুয়া রুটির ভাগ নিয়ে চুরি, লুটপাট, দুর্নীতি, বিদেশে টাকা পাচার এবং নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সমস্ত ভোট ব্যবস্থাটাকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিয়ে 13ই নভেম্বর ঘিরে যে শোরগোলটা তৈরি করেছে, এটা এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তারা চেষ্টা করছে এই জাতীয় কিছু কথা বাতাসে ছড়িয়ে দিয়ে, এবং এর মধ্যে আমি সন্দেহ করি যে আমাদের আভ্যন্তরীণ যারা এই পর্যায়ে নির্বাচনকে কেউ কেউ খুব ছোট ছোট জায়গা থেকে বাধাগ্রস্ত করার জন্য, যাতে নির্ধারিত সময়ের মধ্যে তারা এগুলোকে উৎসাহিত করার চেষ্টা করছে, এবং সেই সব উৎসাহের কারণেই এই বিষয়টি একটি আলোচনার বিষয়বস্তু হয়েছে। তারপরেও সরকারের উচিত এই জাতীয় আওয়াজ যতটুকুই মিথ্যা বিভ্রান্তিকর হোক না কেন সতর্ক অবস্থা গ্রহণ করা, এবং তারা তাই করবে। এখানে আমরা জনগণ যারা রাজনীতি করি, যারা তাদের খুব একটা পার্টিসিপেশনের প্রয়োজন আছে আমি এরকম মনে করছি না। আমরা এটাকে সেইভাবে দেখছিও না, অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় মনে করছি। কারণ মুজিবুর রহমান মঞ্জু, আপনার মতামত কি, মানে কোনো আশঙ্কা শঙ্কা কিছু কি দেখছেন নাকি 13ই নভেম্বর? ধন্যবাদ নাইম। আমি আসলে ভাবছি যে আওয়ামী লীগের আসলে করার কি আছে, মানে যেহেতু সে একটা খারাপ পজিশন নিয়েছে, ধরেন একটা পজিশন হতে পারতো সে যদি বলতো যে হ্যাঁ আমাদের বিচার হচ্ছে, আমরা একটা অন্যায় করেছি, ভুল করেছি, এটাকে আমরা একটা রিকনসিলিয়েশন প্রসেস চাই, সেটা একটা স্ট্যান্ড। এখন যেহেতু আওয়ামী লীগ দলীয়ভাবে স্ট্যান্ড নিয়েছে শেখ হাসিনার পক্ষে, মানে এই গুম, খুন, হত্যা, লুটপাট এটার পক্ষে সে পজিশন নিয়েছে, এখন তার এই আতঙ্ক সৃষ্টি করা ছাড়া
মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বোমা হামলা করে লকডাউনের নাম দিয়ে একদম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছাড়া এই পন্থা ছাড়া তার কোনো পথ নাই আসলে। কারণ এখন তো তার একটা ফেস সেভিংয়ের বিষয় ব্যাপার আছে, যে বাংলাদেশে শেখ হাসিনার বিচার হচ্ছে, সেই বিচারকে কিছুটা হলেও মানে বাধাগ্রস্ত করার বা প্রশ্নবিদ্ধ করার জন্য তার কিছু ঘটনা ঘটানো ছাড়া, কারণ তাহলে তার লজ্জা লাগছে যে কিছুই হবে না, তাহলে কেমনে হয়। দেখেন শেখ হাসিনা নিজেই নিরাপদ আশ্রয় থেকে তার কর্মীদেরকে কিন্তু সে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সাধারণ মানুষের জীবনও তো ঝুঁকিতে হ্যাঁ, আমি তো এটাকে দেখি একটা স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচির মতোই আর কি, যে তার এই যে লোকেরা রাস্তায় নামবে, বহু লোক হয়তো অ্যারেস্ট হবে, বহু লোক হয়তো ধরা পড়বে, এবং এরপরে সে যেটা করবে জনমনের একটা ক্ষতি করবে, বোমা মারবে, গুলি করবে, ইত্যাদি ইত্যাদি করবে। এটার ফলে আওয়ামী লীগের খুব যে তার প্রতি খুব সিম্প্যাথি বাড়বে বিষয়টা কিন্তু তা না। এবং আওয়ামী লীগ যে পথে যাচ্ছে, যে পথে আছে, এটা আমি মনে করি যে এটা তার চিরাচরিত একটা মানে রাজনীতির যে মানে একটা প্রহসনমূলক, প্রতিহিংসামূলক এবং মানে এক ধরনের সন্ত্রাসবাদী রাজনীতির যে ধারা, সে ধারার মধ্যেই আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ এইটা করে আরও ধ্বংসাত্মক দিকে যাবে, আরও ক্ষতিকরের দিকে যাবে। এটা সত্য যে আমাদের অনেক অসুবিধা, আমরা অনেকের মধ্যে আছি, আমরা আমাদের গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনেক বিভেদ আমরা লক্ষ্য করছি নানা ক্ষমতা কেন্দ্রিক নানা ইকুয়েশনের কারণে। কিন্তু আওয়ামী লীগ যে পথে আছে এটা বরং দেখা যাবে যে কখনো কখনো এই গণ অভ্যুত্থানের শক্তিকে আবার মানে ইউনাইটেড করে ফেলবে। ধরেন এই 13 তারিখে কেন্দ্র করে যদি আওয়ামী লীগ এমন কোনো জঘন্য ঘটনা ঘটিয়ে বসে, যে প্রাণহানির মতো ঘটনা, ধরেন এই জনমনের ধ্বংসাত্মক কিছু কাজ যদি সে করে বসে, তারপরের 2-3 দিন দেখবেন যে বাংলাদেশের সব রাজনৈতিক দল নেমে এটার বিরুদ্ধে একাকার হয়ে যাবে। এখন যেরকম দেখছেন আমাদের মধ্যে নানা বিষয়ে বাকযুদ্ধ চলছে, তখন কিন্তু ওইটা থাকবে না, তখন হয়ে যাবে যে সবটাই আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের জায়গায় থেকে। এবং অনেক ধরনের আমরা যে জিনিসটাকে অনেকে যে সমালোচনা করেন, মব হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। কখন কে কাকে ছাত্রলীগ আওয়ামী লীগ ধরে পুলিশে দিচ্ছে বা গণধোলাই দিচ্ছে, এটার উপর কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু সরকার প্রতিষ্ঠা করতে পারবে না এই পরিস্থিতির কারণে। কারণ তখন মানুষ মনে করবে যে সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, এরা অস্ত্র আনলো থেকে, গাড়ি পোড়াচ্ছে কিভাবে, এত অস্ত্রবাজি করছে কিভাবে, এই জিনিসগুলো আসবে। তো সুতরাং 13ই নভেম্বর আমি আওয়ামী লীগের জন্য আরও একটা ক্ষতিকর দিন আকারে দেখি, আওয়ামী লীগের নীতির কারণে। জনাব জোনাসকে আমি দেখছিলাম প্রথম আলোতে আপনি মন্তব্য করছিলেন যে সংস্কার বিষয়ে ন্যূনতম ঐক্য ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না। মানে এ কথা তো নির্দ্বিধায় এখন বলা যায় যে রাজনৈতিক দলগুলো কিছুটা তাদের মতের অমিল হচ্ছে এই গণভোট ইস্যুটা নিয়ে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ সেই সুযোগটাই নেবার চেষ্টা করছে এখন? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সেটা খুব স্বাভাবিক না, মানে ধরুন যে কোনো মানে যখন একটা দেশে টার্মোইল চলে, অভ্যন্তরীণভাবে একটা অনৈক্য তৈরি হয়, সেটা সুযোগ নেয়ার চেষ্টা তো তার প্রতিপক্ষ যারা তারা নিতে চাইবেই। আওয়ামী লীগ তো এই একটা পতিত শক্তি, ক্ষমতা থেকে তাদেরকে জনগণ একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে উৎখাত করেছে, এবং সেইটাকে তারা যেভাবে এখন নিজেদের, যেটা ইতিমধ্যে আলোচকরা আলোচনা করলেন, যে কোনো রকম অনুশোচনা কিংবা কোনো ধরনের নিজেদের কর্মকাণ্ডের পর্যালোচনা, সেটার ধারে কাছেও তারা নাই, বরং তারা এটাকে একটা পুরো ষড়যন্ত্র হিসেবে দাঁড় করিয়ে এইটাকে চিত্রিত করার, অভ্যুত্থানকে একটা কালিমালিপ্ত করার চেষ্টা করে যাচ্ছে, যদিও সেটার গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে নাই। এখন সেই রকম চেষ্টাটা প্রতিষ্ঠিত করতে কিংবা নিজেদেরকে এখনও সরকার ভাবা, যেটা প্রায়ই বলে থাকে যে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, তো সেই জায়গা থেকে তারা চেষ্টা করবে যে আমাদের মধ্যে যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়াটা আছে এটাকে বাধাগ্রস্ত করার, এটাকে ব্যর্থ করে দেওয়ার। এবং সেটা তখনই তারা মানে সফলভাবে করতে পারবে যখন আন্দোলনকারী শক্তিসমূহের মধ্যে একটা বড় ধরনের বিভেদ সৃষ্টি হবে। সেই জন্য আমাদের দিক থেকে আমরা সবসময় বলেছি যে গণতান্ত্রিক উত্তরণটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করতে হবে। কেননা এই অভ্যুত্থান একটা সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের ছাত্র শ্রমিক জনতার একটা অভ্যুত্থান। রাজনৈতিক দলগুলো যেহেতু জনগণের একটা প্রতিনিধিত্ব করেন এবং অভ্যুত্থানে যারা ছাত্রদের মধ্যে সামনে এসেছিলেন তাদেরও একটা অংশ, উল্লেখযোগ্য অংশ, তারা একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছেন, সে কারণে এক ধরনের প্রতিনিধিত্ব রাজনৈতিক দলের মধ্যে দিয়েও ঘটে, যদিও এর বাইরেও জনগণের প্রতিনিধিত্ব আছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো যেহেতু সংগঠিত শক্তি, তাদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য
না থাকলে কিংবা এটা যদি কোনো একটা অংশ আরেকটা অংশের উপরে চাপিয়ে দিতে চায় কিছু, সেটা মানে একটা বিভেদের জায়গা, এমনকি সংঘাতের জায়গা তৈরি করতে, ওই স্পেসটা কিন্তু ব্যবহার করবে নিশ্চিতভাবেই যারা অভ্যুত্থানের বিরোধী শক্তি, অভ্যুত্থানকে যারা নানাভাবে এইভাবে চিত্রিত করতে চায়। সুতরাং ওই জায়গা থেকে আমরা মনে করি যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য বজায় রাখা দরকার। বাংলাদেশের যে জাতীয় পুনর্গঠনের দাবি, অভ্যুত্থানের দাবি, যে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবি কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি, সেটা আসলে এখানে কি বলবো, যে জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ করতে গেলে আমরা যদি কেউ স্লিপ করি, এটা অনেক সময় হয় যে দলীয় স্বার্থ অনেক বেশি সামনে চলে আসে এবং তখন জাতীয় স্বার্থের প্রশ্নটাকে অনেকে গুরুত্বহীন করে। এখন আমাদের দিক থেকে তো আমরা অনেক আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছেছিলাম যে কিভাবে আমরা আমাদের পরবর্তী সংস্কার কার্যক্রমটা করব। অনেকগুলো বিষয় ঐকমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে দ্বিমতও আছে, ভিন্ন মত আছে। সেগুলোর মীমাংসারও একটা পথ তৈরি হয়েছিল যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়া হবে, জনগণ যেটাকে ঠিক মনে করেন, এবং সেইটা যাতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত যে আইনসভা সেটা যাতে ঠিকঠাক মতো এটাকে একটা টেকসই রূপান্তরে নিতে পারেন, সেই জন্য আমরা গণভোট করব। গণভোটের মধ্য দিয়ে জনগণ একদিকে এই সংস্কার প্রস্তাবগুলোকে অনুমোদন করবেন, অন্যদিকে হচ্ছে একটা ক্ষমতা দিবেন আগামী আইনসভাকে। গণভোটটা কবে হলে ভালো হয় আপনার মত? বলছি, আগামী আইনসভাকে একটা ক্ষমতা দিবেন যাতে করে তারা এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারেন, একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেবেন। সেইটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে নাম করার প্রস্তাব করা হয়েছে, যেটা আমাদের অনেকেরই দাবি ছিল। কিন্তু এইটা মানে এর মূল দিকটা, মানে মর্মবস্তুটা ওইটাই যে এই সংসদ ওই ক্ষমতা পাচ্ছে যে ক্ষমতার ভিত্তিতে তারা জনগণের আকাঙ্ক্ষা হিসেবে এই মৌলিক সংস্কারটা করবে, যেটা আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে পড়বে না। এখন এই গণভোটটা এই দুটো জিনিস অর্জন করছে, যে একটা হচ্ছে জনগণের অনুমোদন, যেটার ফলে একটা আগামী সংসদে এটা একটা বাধ্যবাধকতা হিসেবে থাকছে, আরেকটা হচ্ছে আগামী সংসদকে একটা ক্ষমতা দেওয়া হচ্ছে, যেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এখন এই দুই লক্ষ্য অর্জন করার ব্যাপারে যদি সংসদ নির্বাচনের আগে গণভোট হয় তাহলে এই দুই লক্ষ্য অর্জিত হবে, যদি সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোট হয় তাহলে একই লক্ষ্য অর্জিত হবে। ফলে আমরা রাজনৈতিক তাৎপর্যের দিক থেকে আগে অথবা একই দিনে কোনো পার্থক্য দেখি না। আগে করার বরং কিছু কিছু সমস্যা উত্থাপিত হয়েছে যেগুলো বরং বিবেচনা করা যেতে পারে, যেমন ধরুন ভোটার টার্ন আউট কীভাবে হবে, সময় আছে কিনা, খরচ, এবং মানুষ এখন অলরেডি একটা ন্যাশনাল ইলেকশনের মধ্যে ঢুকে পড়েছে। সেইখানে আমরা ঠিক আলাদা করে আবার একটা নির্বাচন গণভোট আয়োজন করাটা, এইটা কিভাবে একটা জায়গা তৈরি হবে। তো সেই দিক থেকে আমরা মনে করি একই দিনে করা শ্রেয়তর, এবং সেটা বরং সব দিক থেকে সাশ্রয়ী, এবং ভোটার টার্ন আউটের কোনো সমস্যার জায়গাটা হবে না, এবং আমরা যা অর্জন করতে চাই সেটা করতে পারবো। আর এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করে 15ই অক্টোবরের মধ্যে একটা ঐকমত্যে এসেছিলাম। বরং সনদ বাস্তবায়নের আরও কিছু দিক ছিল, যেমন একটা আদেশের প্রশ্ন ছিল, সময়সীমার প্রশ্ন ছিল, এমনকি নামটাও যেটা প্রস্তাব করা হয়েছে সেটা যে পূর্ণ ঐকমত্যের জায়গা ছিল তেমনটা না। তো এই সব প্রশ্নগুলো ধরুন আলোচনার পার্থক্যের জায়গা কিছুটা ছিল, সেটা ঐকমত্য কমিশন 15 দিন সময় বাড়িয়েছিল। সেই জায়গায় ঐকমত্য হয়েছে কিনা আমরা জানি না, কিছু আলাপ আলোচনা আমরা করার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে ধরুন সরকারও 7 দিন সময় দিয়েছে, কিন্তু কোনো ফ্যাসিলিটেটর নাই। মানে আগে তো ঐকমত্য কমিশন ছিল, তারা এখন ক্রিয়াশীল না, ফলে সরকারকে ফ্যাসিলিটেটর হিসেবে থাকতে পারতো। 32টি দল এমনি এমনি আলোচনা হয়ে যাবে। আমরা গণতন্ত্র মঞ্চ কিংবা আমাদের দল জিএসের পক্ষ থেকে আমরা বসছিলাম, সেখানে এবি পার্টি ছিল, এনসিপি ছিল এবং গণ অধিকার পরিষদ ছিল। আমরা বলে 9 দল উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। আমাদের মঞ্চে 6 দল আছে এবং এই 3 দল, আমরা 9 দল উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষত বড় দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে তারা ঠিক রাজনৈতিক দলের আমরা তাদের বক্তব্য তো তারা দিয়ে দিয়েছেন, ফলে তারা ঠিক রাজনৈতিক দলের আহ্বানে এখন ফর্মালি কিভাবে বলবেন, হু ইজ দি ফ্যাসিলিটেটর, এটা প্রশ্নটা তারা তুলেছেন। এবং তারা হয়তো আনুষ্ঠানিকভাবে তারা কথা বলেছেন, কিন্তু হয় সরকারকে উদ্যোগ নিতে হবে, না ঐকমত্য কমিশনকে ফিরে এসে উদ্যোগ নিতে, মানে অর্থাৎ তারা উদ্যোগ নিতে হবে। সেই জায়গাটাও গভর্নমেন্ট একটা মানে মোটামুটি বল ছেড়ে দিয়ে তারপরে তাদের আর কোনো ভূমিকা আমরা দেখলাম না।
এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে সরকার সিদ্ধান্ত নেই, কিন্তু সরকারের সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত ন্যূনতম জাতীয় ঐকমত্য, সবার মতামতকে কিভাবে তারা বিবেচনায় রাখবেন। এই প্রুডেন্স তারা যদি দেখাতে ব্যর্থ হন তাহলে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হবে। ফলে আমরা যা করে ফেলেছি যেটা সেটেল, সেই জায়গা থেকে কিছু আনসেটেল জায়গা আছে, সেগুলোকে এখনো তারা বাইল্যাটারালি ট্রাইল্যাটারালি আলাপ আলোচনা করা দরকার। এটা আমাদের কাছে, এটা এক্ষেত্রে আমি আমাদের দলের বক্তব্য বলি। আমরা গণসংহতি আন্দোলন কিংবা জিএসএ আমরা মনে করি যে আমাদের যেটা জুলাই জাতীয় সনদ হিসেবে সই হয়ে গেছে 17ই অক্টোবর, 15ই অক্টোবর যখন ঐকমত্য কমিশন একটা মোটামুটি প্রায় বৈঠক সমাপ্ত করেছেন, এবং সেক্ষেত্রে তারা ওটা কিছুটা সেরিমোনিয়ালও হয়েছিল, সেইখানে লাস্ট বক্তব্যে কিন্তু মানে অধিকাংশ, মানে প্রায় বলা চলে সকল দলেরই মত এরকম ছিল যে এই প্যাকেজটাই যাবে, যেটা জুলাই জাতীয় সনদ হিসেবে এসছে। মানে ঐকমত্য, যেসব প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে সেটা থাকবে, নোট অফ ডিসেন্ট কারা দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন কিভাবে সেটা নিয়ে একটা নোট লেখা আছে, 54টির পেছনে পেছনে নোট লেখা আছে, এবং সেটা সহ প্যাকেজ। আপনি যদি জামাত ইসলামের নেতা হামিদুর রহমান আজাদ সাহেবের বক্তব্য শেষ দিকে দেখেন, তিনিও বলেছেন, বিএনপি তো বলেছি, আমরা অন্যান্য দল আমরা আগে থেকে কিন্তু এই কথাটা বলছিলাম, বিশেষ আমাদের পক্ষ থেকে আমরা বারবার জানিয়েছি যে আমার প্রস্তাব সবটাই গৃহীত হতে পারে, কিন্তু আরেকজন যদি সাথে ঐক্যমত্য না হয়, আরেক দলের অধিকারের বিষয়ে আমার কথা বলতে হবে। এখন ধরুন কোনো একটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার বিষয়ে আমি একমত না, কিন্তু তার সাথে আমি একমত না হলেও তার অধিকার তো আছে নোট অফ ডিসেন্ট দেওয়ার, এবং তার জন্য সমস্যাটা দাঁড়িয়ে গেছে সে কি হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে। কারণ আমার যে বিষয়ে আপত্তি আছে আপনি ওটা উঠিয়ে দিলেন আপত্তি, এবং আমাকে বাধ্য করছেন এখন হ্যাঁ ভোট দিতে। এই জায়গাটার কোনো সলিউশন, কোনো উত্তর কিন্তু না ঐকমত্য কমিশন দিয়ে গেছেন না সরকার দিচ্ছে। ফলে আমাদের বিবেচনায় আমরা কোনো দলের পক্ষে কথা বলার জায়গাতে নেই, আমরা অন্য দলের অধিকারের পক্ষে কথা বলি। এটা গণতান্ত্রিক জায়গা, এই গণতান্ত্রিক জায়গাটা ইভেন ইফ আমার বিরুদ্ধে গেলেও আমাকে বলতে হবে। সুতরাং আমরা যেটা প্রস্তাব হিসেবে মনে করি যে আমাদের তো ধরুন গণসংহতি আন্দোলন জিএসের কোনো নোট অফ ডিসেন্ট নাই, প্রায় নাই বললে চলে, মানে একটা আমরা যেটা দিয়েছিলাম সেটা তো উল্লেখিত হয় নাই, বিশেষত নারীর আসনের প্রশ্নে আমরা একটা পজিটিভ নোট অফ ডিসেন্ট দিতে চেয়েছিলাম, তখন বলা হলো যে পজিটিভ নোট অফ ডিসেন্ট নেওয়া হবে না। তারপরে দেখলাম যে দলেরগুলো লেখা হয়েছে, সেই সময় আমরা লিখতে চেয়েছিলাম যে আমরা প্রথমত 100 আসনের পক্ষে, সরাসরি নির্বাচনের পক্ষে, সেটা যদি না হয় সেকেন্ড অপশনে আমরা অ্যাটলিস্ট 50 সংরক্ষিত 50 নির্বাচিত হতে হবে, তার মানে 17% মিনিমাম আপনাকে দিতে হবে, নমিনেশন দিতে হবে। তো সেটা তো আসলে বাস্তবে মানে ওইটা নেওয়া হয়নি, ফলে আমরা ওই পজিটিভ নোট অফ ডিসেন্টটা দিতে চেয়েছিলাম, যেটা যেহেতু 10% হয়েছে ফর দি সংবিধান সংস্করণ, আর এইবারের নির্বাচনে জেন্টলম্যান এগ্রিমেন্ট 5%। তো সেই জায়গা থেকে নোট অফ ডিসেন্ট নাই। সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম, সেটাও গৃহীত হয়েছে। কিন্তু এটা তো একটা হচ্ছে যে জায়গা, এটা উই ডিফাইন্ড ইট, কিন্তু অন্য দল যদি একমত না হয় তাহলে তো আমাদেরকে ঐকমত্যের জায়গাতে দাঁড়াতে হবে, বিকজ এটা তো আমরা কাউকে কোনো জিনিস চাপিয়ে দেওয়ার জায়গাতে দেবে, এটা আমরা পরিষ্কারভাবে এটা হোল্ড করি। আমরা পিপলের কাছে যাব, জনগণের কাছে যাব, যেহেতু রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, কাজেই সংসদ হচ্ছে সেখানে সংবিধান সংশোধনের জায়গা, অথবা সংস্কার করার জায়গা, অথবা নির্বাচন নতুন সংবিধান লেখার জায়গা, সেইখানে এই জিনিসটাকে করতে হবে, এবং জনগণই সেটা করার একমাত্র অধিকার রাখেন। আপনার আমার আপত্তি আছে, মীমাংসা করবে কে? চাপিয়ে দিয়ে সেটা তো হবে না, মীমাংসা করবে জনগণ। তো জনগণের কাছে ওই মীমাংসার জায়গাটা নিয়ে যাওয়াটা দরকার। এখন যেহেতু গণভোটের মধ্য দিয়ে এক সংবিধান সংশোধনের কোনো রাস্তা নেই, 2 নম্বর হচ্ছে অন্তত বিদ্যমান ব্যবস্থায়, অন্যদিকে হচ্ছে আপনার নোট অফ ডিসেন্টের মীমাংসা যদি গণভোটে তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গণভোট করতে হবে, সেই জায়গাটাতে আপনার যাওয়া যাচ্ছে না। আমরা গণভোটের মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্টের মীমাংসাও করছি না, গণভোটের মধ্যে দিয়ে আমরা কিন্তু সংবিধান সংস্কার করছি না, আমরা একটা টোটাল প্যাকেজের অনুমোদন নিচ্ছি, যাতে করে দিস সনদের ভিত্তিতে আগামী সংসদের কাছে এই সনদ বাস্তবায়নের বাধ্যতা পরিষ্কার। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসতে যাচ্ছি। দর্শক, মুক্তবাকের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তবাক, আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর, এবং আজকে আমরা কথা বলছিলাম গণভোট, জুলাই সনদ এবং 13ই নভেম্বর ঘিরে এক ধরনের যে অচল অবস্থা বা একটা শঙ্কা, সেসব বিষয়গুলো নিয়ে। বিরতির পর আবারও দীপু ভাই আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম। আজকে তো জামাত সহ 8 দল একটি সমাবেশ করলো, এবং সেখানে জামাতের আমির তিনি স্পষ্টত যেটা বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নেই।
এবং তিনি বলেছেন যে আমাদের দাবি কম কিন্তু খুব সুস্পষ্ট, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, আর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আজকে আমি দেখছিলাম আপনাদের দলের মহাসচিব মেজর ফখরুল, তিনি অবশ্য বলছেন যে ভাই ভোটকে এত ভয় পাচ্ছেন কেন, কারণ তারা জানে ভোট হলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। এবং এরপর তিনি জামাতের অনেক সমালোচনা করেছেন এবং বলেছেন যে তারা সব সময় জনগণের বিরুদ্ধে যে কাজ করেছে তাদেরকে কি সমর্থন করা যায় নাকি। জামাতকে কি বিএনপি ভয় পাচ্ছে এখন? কোনো কারণ আছে ভয় পাওয়ার? আপনার প্রশ্নটা খুব তির্যক। সাংবাদিকের কাজই তো তির্যক প্রশ্ন করা। জামাতকে রাজনীতি নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে যথার্থ এটা বলা যায়, জামাত সবসময় গণবিরোধী অবস্থানে থেকেছে, থাকে। 47-এ জামাতের যখন অবস্থান ছিল তারা পাকিস্তান হোক এটা চায়নি। 71-এ বাংলাদেশ যখন হয়, যুদ্ধ হয়েছে, জামাত তার উল্টা জায়গায় অবস্থান নিয়েছে এবং তারা বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে একটা পক্ষ হিসেবে যুদ্ধ করেছে। 24-এর 5ই আগস্টের পরে এবং এর আগে থেকে বিভিন্ন জায়গায় জামাতের আন্দোলনের সম্পৃক্ততা যাচ্ছিল। পরবর্তীকালে বাংলাদেশে নতুন রাজনীতির যে প্রবাহ সৃষ্টি হওয়ার কথা ছিল, যে প্রক্রিয়া এটা হওয়ার কথা ছিল, সে প্রক্রিয়াটাই ঘাটে ঘাটে বাধাগ্রস্ত হওয়ার পিছনেও জামাতের একটা মুখ্য ভূমিকা কিন্তু এখন লক্ষ্য করা যায়। একটা দীর্ঘ সময় ধরে আমরা যেটা দেখেছি, আমাদের জাতীয় ঐক্যমত্যের যে বৈঠকগুলো, সেখানে আমাদের এই দুই নেতা দুটি দলকে প্রতিনিধিত্ব করেছেন, সেখানে তারা নিয়মিত কথা বলেছেন, কথা শুনেছেন এবং দীর্ঘ সময় ধরে তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জাতীয় সনদ তারা যে নাম দিয়েছেন, হয়তো একটু আগে সাকিব ভাই বললেন যে এখনো পর্যন্ত সেই নামটাও আসলে নির্ধারণ করা হয়নি, নামটা কী হবে। এনিওয়ে একটা প্যাকেজ তারা সংস্কারের, তারা জাতীয় সনদের একটা প্যাকেজ তৈরি করেছেন, যেখানে আমরা যতটুকু জেনেছি যে 84টা বিষয়ে জাতীয় ঐক্যমত্য, কোথাও কোথাও নোট অফ ডিসেন্ট সহ তৈরি করা হয়েছিল এবং সেটা স্বাক্ষর করা হয়েছে। প্রশ্ন হলো, এই স্বাক্ষরিত জাতীয় সনদটি বাংলাদেশের জাতীয় রাজনীতি, সরকার এবং সামগ্রিক বিষয়ে সংবিধানকে সমৃদ্ধ করার জন্যে অনুমোদিত হওয়ার একটা প্রক্রিয়া নিয়ে বিরোধটা তৈরি হয়েছে। যেখানে জামাত, ধরেন কিছুদিন আগে একটা বিষয় নিয়ে তারা কথা বলেছিলেন, তারা বলেছিলেন পিআর যদি না হয় তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তৎকালীন সময় আপনি দেখবেন খোঁজ নিয়ে যে ওই সময়ের আগেই জামাত কিন্তু তার প্রার্থী বিভিন্ন জায়গায় নির্ধারণ করে মনোনয়ন, এবং বোধ করি আমার যতটুকু মনে পড়ে, আপনারা একমত হবেন, অন্য কোনো রাজনৈতিক দলের আগেই জামাত তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। তাহলে একদিকে তারা বলছে যে এটা যদি না হয় তাহলে আমরা নির্বাচনে যাব না, আর একদিকে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিয়ে সেই প্রার্থীকে মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে ভোটের জন্য। তাহলে এই যে স্ববিরোধী, এই যে দ্বৈত অবস্থান, এই অবস্থানটি একটি রাজনৈতিক দলের জন্য জনগণের কাছে কতটা ভয়াবহ হতে পারে, এটা এই অবস্থান তৈরি করে জামাতের কি লাভ? এটা জি, এই অবস্থান তৈরি করে জামাতের কি লাভ? এটা তাদের এক ধরনের কৌশল, যেটাকে আমি বলি এক ধরনের অপকৌশল, বিভ্রান্তির এই কৌশলের মাধ্যমে তারা কি অ্যাচিভ করতে তারা করে, যাচ্ছে? যেটা অ্যাচিভ করতে চায়, যেটা আমার ধারণা যেটা তারা করেছে। যেমন ধরেন জামাত বিভিন্ন জায়গায় তাদের কোনো সাংগঠনিক একদম খুব সুস্থ নির্ধারিত কিছু জামাতি ক্যাডার ভিত্তিক সংগঠন গড়ে তোলা ছাড়া সাধারণ জনগণের মধ্যে তাদের কোনো ভিত্তি ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হলো, তারা, আপনি দেখবেন খোঁজ নিয়ে যে জামাত এই সময়টাতে তারা বিভিন্ন মন্দিরে, পূজার স্থলে যেখানে যে হাজির হয়েছে, এমনকি কোথাও কোথাও পূজার শ্লোক তাদের বিভিন্ন হুজুর মাথায় টুপি দিয়ে উচ্চারণ করে করে তারা এমন একটা আবহাওয়া তৈরি করার সৃষ্টি করেছে যে তাদের কাছে কোনো ধরনের ধর্মীয় দল, কোনো ধরনের লেবাস যাই আমরা থাকি না কেন, আমরা অসাম্প্রদায়িক একটা চরিত্র নিয়ে এখন বাংলাদেশের রাজনীতি করতে চাই। এই যে প্রক্রিয়াটি তারা করেছে, এই প্রক্রিয়াটি একজন প্রার্থী নিয়ে মাঠে নেমে যাওয়া এবং মাঠে জনগণের মধ্যে নিজেদের অবস্থানটাকে পাবলিকলি করে দেওয়া, এই কৌশলটাকে তারা কাজে লাগিয়েছে।
কারণ অন্য কোনো রাজনৈতিক দল যখন প্রার্থী দিতে পারছে না, এককভাবে তাদের একজন প্রার্থী যদি মানুষের মধ্যে ঢুকে যায়, তাহলে তাদের ধারণা জনগণের মধ্যে জনসম্পৃক্ততা তারা বাড়াতে পারবে এবং সেই লোকগুলি তাদের পক্ষে চলে আসবে। ভোট যেটা একটু আগে বলছিলেন যে ফ্লটিং, যারা এই ফ্লটিং পিপুলের একটা অংশ দেখবে যারা প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছে, অমুকের পক্ষে ভোট দেন, অমুক মার্কায় ভোট দেন এবং অমুক জায়গায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে ইত্যকর কথাগুলো, এগুলো বলে জনগণের মধ্যে ঢুকে যাওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটি তারা করেছে। এবং তারা করে করে এক পর্যায়ে এসে দেখেন, সবার আগে আবার তারাই বলছে যে জাতীয় সনদ যদি আইনি ভিত্তি না পায় তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই যে নির্বাচন হবে না কথাটি বলা, এই কথাটা বলাই তো জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সবাই তারা বসেছে সেই সবার মূল সুরের বিরোধী বলে আমি মনে করি। আপনার কি মনে হয় জামাত আসলে নির্বাচন চাচ্ছে না? অবশ্যই আমি মনে করি যে আমার সবার আগে নির্বাচন চাচ্ছে। আচ্ছা, এটা তাদের একটা কৌশল, এটা এই কৌশল। ভোট পাওয়ারই তো কৌশল। আমার দুই ধরনের সন্দেহ আছে। এক ধরনের সন্দেহ হচ্ছে জামাত হয়তো গোপনে কখনো বিএনপির নেতাদের কাছে কয়েকটা সিট চেয়েছিল যে সিটের পরিমাণ 50-এর উপরে হবে বা সখানেক হবে। এটা তো অভিযোগ, মানে তথ্য প্রমাণ নেই। বিএনপিটা এটা আমার সমস্যা কি? বিএনপি রাজি হয় না। আপনারা জামাতকে অতীতে সিট আমরা দিয়েছেন তো, মানে সমঝোতার রাজনীতি তো জামাতের বিরুদ্ধে করেছে, কেন প্রয়োগ করেছে? ওরা খেপে যে এখন এমন একটা কৌশল অবলম্বন করেছে যাতে এই জাতীয় একটা চাপ সৃষ্টি করতে পারলে জামাত এরকম একটা চাপ, কারণ বিএনপি নির্বাচনে গেলে বিএনপি জয়লাভ করবে না জামাত জানে, এরকম একটা চাপ সৃষ্টি করতে পারলে যে আসনগুলো অপেক্ষাকৃত জামাতের জন্য থাকবে, ওই আসনগুলোতে বিএনপির হয়তো দুর্বল অথবা জোটগতভাবে অথবা এমন এমন প্রার্থী দেওয়া হবে যে প্রার্থীগুলো সহজে ওখানে ডিফিট করতে পারে। নতুন একটা আরপিওতার একটা ব্যবস্থা নিয়ে আসছে না, যার যার দলের মার্কায় নির্বাচন করতে হবে। এটা থ্রেট। এই থ্রেটটা তো ঐক্য গড়ার ক্ষেত্রে বিএনপির যে পদক্ষেপ, সেই পদক্ষেপের এগেইনস্ট একটা থ্রেট। এটা বুঝতে হবে। ধানের শীষ মার্কার প্রতি জনগণের একটা মারাত্মক দুর্বলতা আছে। আমি কাউকে ছোট বা বড় করে বলছি না, আমাদের যে ঐক্য যাদের সাথে হতে পারে, যেসব দলগুলোর সাথে, এইসব দলের নেতৃবৃন্দ নির্বাচন করতে তারাই চাইবেন ধানের শীষ প্রতীক নিয়ে করতে। মঞ্জু ভাইদের সাথে কি আপনাদের হবে এরকম ঐক্য সমঝোতা হবে? হ্যাঁ, মঞ্জু ভাইদের সাথে কি আপনাদের এরকম সমঝোতা হবে সম্ভাবনা? আমি ঠিক এই মুহূর্তে, এটা তো বড় নীতিগত ব্যাপার, এই বিষয়টাতে মন্তব্য করা আমার জন্য মানানসই না। দেখেন, এই যে ধানের শীষ নিয়ে একসময় জামাতের সমস্ত নেতারা নির্বাচন করে তারা কিন্তু এমপি হয়েছে। এই মার্কা বদল পার্টি এখন তারা এসে নতুন করে যে কাহিনীটার অবতারণা করছে, সেটি দেশে একটা জটিল অবস্থা তৈরি করার চেষ্টা চালাবে। বিএনপি যেহেতু নির্বাচনে জয়লাভ করবে, এটা বিএনপি বোঝে, যেহেতু বিএনপি একটা ডেমোক্রেটিক অবস্থা তৈরি করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাজনৈতিকভাবে তারা সেই রাজনীতিটা করছে। এই জন্যে জামাত যাতে এই জাতীয় কোনো অবস্থা তৈরি করতে না পারে, তার জন্য বিএনপি সর্বদা সতর্ক। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে চলে যেতে যাচ্ছি। জামাত আমিরের এমন বক্তব্যের পরে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেননি, এবং আজকে একটা অনুষ্ঠানে আমি বলতে শুনলাম যে আপনি বলছেন যে দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি, এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, এবং জনগণকে আপনি আহ্বান জানিয়েছেন এই দুই রাজনৈতিক দলের অহংকার চূর্ণ করে দিতে। এই দুই রাজনৈতিক দল কোন কোন দলের কথা বলছেন? না, আমি তো নাম উল্লেখ করে বলেছি, বিএনপি এবং জামাত। এখন বিএনপির আজকে যে শক্তি বা গ্ল্যামার বা বিএনপির যে বিএনপি বলছে যে তারা নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে, এটাই কিন্তু তাদের অ্যাটিটিউড। তো এইটা তৈরি হয়েছে কিসের ভিত্তিতে? এটা তৈরি হয়েছে, এর পেছনে একটা জনসমর্থনের ব্যাপার আছে, তাই না? এই জনসমর্থনের কারণেই তো তার মধ্যে অটোমেটিক্যালি এই গ্ল্যামারটা তৈরি হয়েছে। সেই জন্য আমি বলছি যে যেই জনগণের সমর্থন নিয়ে আপনার এই গ্ল্যামার তৈরি হয়েছে, সেই জায়গায় কিন্তু বিএনপি জনগণকে সেভাবে সম্মানটা দেখাচ্ছে না। কেন বলছি আমি সেটা দেখাচ্ছে না? যেমন দেখেন, আমরা কিন্তু প্রথম দিকে চেয়েছিলাম যে স্থানীয় নির্বাচনটা আগে হোক, ঠিক আছে? স্থানীয় পরিষদ নির্বাচন কিন্তু বিএনপি আপত্তি জানিয়েছে। কেন জানিয়েছে? দেখেন, জাতীয় নির্বাচন তো নির্বাচন, স্থানীয় পরিষদ নির্বাচন তো নির্বাচন, একই লোকেরাই তো ভোট দিবে। তাহলে বিএনপি এই ভোট চায়, এই ভোট কেন চায় না? এই ভোট চাওয়ার না চাওয়ার পেছনে এক ধরনের তার স্বার্থ বা তার মধ্যে একটা ধারণা তৈরি আছে যে স্থানীয় পরিষদ নির্বাচন হলে সে বহু জায়গায় তার দলীয় কোন্দল থাকবে, তার সাংগঠনিক একটা ক্ষতি হয়ে যেতে পারে, এবং এটার কারণে কিন্তু আমাদের দেশের বিরাট ক্ষতি হয়েছে। অর্থাৎ এই স্থানীয় সরকার না থাকার কারণে আমাদের স্থানীয় পর্যায়ের লোকেরা ভয়ানক রকমের একটা ক্ষতির মধ্যে আছে। তাহলে যেই জনগণের শক্তির বলে বিএনপি বলছে যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, সেই জন্য আমি বলেছি যে এবার একটা সুযোগ আসছে জনগণের কাছে। একই অবস্থা জামাতেরও। দেখবেন এই যে লাখ লোকের সমাবেশ, বারবার একে অপরকে হুমকি দিচ্ছে যে আমরা ভাষায় দেব, যে জনসমুদ্র করে ফেলবো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এই জনগণের শক্তি তো। সেই জন্য আমি বলছি জনগণ এবার আপনারা একটু হন যে আপনাদের শক্তি দলগুলোই তো মঞ্জু ভাই একটু শোডাউন করবে। না না, আমি তো শোডাউনের বিপক্ষে না ভাই। কথা হচ্ছে এই শোডাউন দিয়ে আপনি দেখেন, এই শোডাউন দিয়ে আপনি আপনার
দলের নেতাদেরকে তো মুক্ত করতে পারেন নাই। খালেদা জিয়াকে মুক্ত করেছে কে? বিএনপির এই লাখ লোক মুক্ত করেছে? খালেদা জিয়াকে মুক্ত করেছে এই ছাত্র জনতার অভ্যুত্থান। জামাতের অফিস যে বন্ধ হয়ে গিয়েছিল, জামাত দল যে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পেরেছে জামাতের এই শোডাউন। এই যে ওনারা যে এখন অহংকার করে দম্ভ করে বলছেন সোজা আঙ্গুলে ঘুরবে না, বাঁকা আঙ্গুল করতে হতো, আঙ্গুল বাঁকা করে কি ওনাদের অফিস খুলতে পেরেছিলেন? বিএনপি নেতারাও কি এত বিশাল শক্তি দিয়ে কি খালেদা জিয়ার মুক্তি বা খালেদা জিয়াকে তো ওই যে দুষ্টামি করে বা অনেকে একটু খোঁচা মেরে বলে যে বালুর ট্রাক সরাতে পারেন নাই, এই খোঁচাটা তো নিতে হবে আপনাকে, আপনি তো পারেন নাই। তাহলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান আপনাকে এটা করেছে, আপনি ছাত্র জনতার অভ্যুত্থানকে আপনি মূল্যায়ন করবেন না? ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি কি আপনি দেখাবেন না? এখন ওনারা বলেন যে আমরা দেখাচ্ছি, কিন্তু সেটা তো পিপল বিশ্বাস করতে হবে। জামাতের অবস্থাটাও দেখেন আপনি, এখন যে এই যে জনজোয়ারের কথা বলছেন, এই জনজোয়ার দিয়ে তো আপনি আপনার করতে পারেন। সুতরাং আপনি এখন যদি ওগুলো বলেন, মানুষ তো পছন্দ করবে না, মানুষের কাছে তো বিশ্বাসযোগ্য হবে না। সেই জায়গা থেকে আমরা জনগণের কাছে বলছি যে ওনারা তো আপনাদের দোহাই দিয়েই বলছে, আপনারা এবার একটা সিদ্ধান্ত নেন যে আপনারা ওনাদের এই দম্ভটার ব্যাপারে একটু রুখে দাঁড়ান, কারণ এই দম্ভ কিন্তু ওনাদের মুক্তির জন্য কোনো কাজে লাগে না। আপনি দেখেন আমাদের এই যে আমাদের যে ঐকমত্য কমিশনে আমরা দেখলাম বিএনপি নেতা সালাউদ্দিন ভাই, উনি কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দি ব্রাইটেস্ট, উনি লয়ার স্টুডেন্ট, উনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন এমপি, কয়েকবার এমপি ছিলেন, উনি কিন্তু প্রশাসনেও কাজ করেছেন দক্ষতার সাথে, ওনার এই ধরনের ক্যালিভার আছে। উনি আমাদের যতগুলো আলোচনা হয়েছে সব জায়গায় মানে আপনার অধ্যাদেশের কোনটা হতে হবে, সংবিধান সম্মত কোনটা, কোনটা সংবিধান সম্মত না, উনি প্রচুর অ্যাডভাইস করেছেন। শুধু পরামর্শ না, উনি কিন্তু ডাইরেক্ট মতামত দিয়েছেন, এটা করা যাবে না, এটা করা যাবে, এই ধরনের কথা বলেছেন। তো সালাউদ্দিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন বা একটা জিনিস আসে যে এই যে আপনি একটা অবৈধ সরকার আমাদের উপর চেপে বসেছিল, সাংবিধানিক পদ্ধতিতে ওই সরকারকে হটানোর জন্য কোনো অ্যাডভাইস তো আপনি করতে পারেন না, আপনার তো এমন কোনো মেকানিজম ছিল না। আপনাকে যে অপহরণ করে গুম করে ভারতে পাচার করে দেওয়া হয়েছে, সংবিধানের কোন ধারা বলে তো আপনি ফিরে আসতে পারেন নাই। আপনি তো এই যে অবৈধ শেখ হাসিনা এতগুলো অবৈধ নির্বাচন করেছে, সেই অবৈধ নির্বাচনগুলোকে বৈধ সাংবিধানিক পদ্ধতিতে মানে আমরা পরাস্ত করে বৈধ সাংবিধানিক পদ্ধতিতে শেখ হাসিনাকে আমরা ভারতে পালাইতে বাধ্য করতে পারি নাই। সুতরাং হঠাৎ করে আপনি যখন হঠাৎ খুব সাংবিধানিক চর্চা করবেন, দেখেন আমাদের দেশে বারবার গণ অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, আমাদেরকে কিন্তু ওই রেটিফিকেশনের মধ্য দিয়েই কিন্তু আবার এসে সংবিধানে প্রবেশ করতে হয়েছে। আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা এই বিধি বিধান সাংবিধানিক বিতর্ক বাদ দিয়ে একটা সমঝোতায় আসেন। বিএনপি জামাতকে আমি বহুবার বলেছি আপনারা সমঝোতা আসেন, আপনারা সমঝোতা করেই তো ছিলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের সমঝোতাই আওয়ামী লীগকে আমাদের এই আন্দোলনের একটা প্রেরণা জুগিয়েছে। এখন আপনারা সমঝোতা করছেন না কেন? সমঝোতা করছেন না কেন? সব বিষয়ে একমত হয়ে গেলে তার গণতন্ত্র থাকবে না, থাকবে না কেন ভাই? সবাই সব বিষয়ে একমত হলে আপনি রাষ্ট্রের ব্যাপারে একমত হবেন না? আপনি হয়েছেন না একমত? আপনি তো দলীয় আদর্শের কিছু জায়গা নিশ্চয়ই থাকবে, থাকতে তো পারেই, অসুবিধা নেই। বিএনপি জামাত একমত ছিল তো, বিএনপি জামাত একসাথে আন্দোলন করেছে তো, একসাথে সরকারে ছিল তো। বিএনপি তো বলে সেটা জোটের আন্দোলন, মানে আদর্শের আন্দোলন। আমি তো সেটাই বলছি, আমি তো বলছি না যে আপনারা একদল হয়ে যান, আমি বলছি যে একটা খারাপ রাষ্ট্র একটা খারাপ জায়গায় চলে গেছে, এখন আপনাকে এটাকে ফিরিয়ে আনতে আপনাকে গ্র্যাজুয়ালি আসতে হবে। আপনি কালকে একসাথে ছিলেন, আজকে হঠাৎ করে ঝগড়া লিপ্ত হলে এটা তো মানুষ খারাপভাবে নেবে রে ভাই। সবাই মনে করবে যে আপনার আজকে যখন ক্ষমতা এককভাবে যেতে পারছেন, এই দুই দল এক ধরনের সমঝোতায় আসবে কোনো সম্ভাবনা দেখেন? শুনেন নাইম, একটা পরিষ্কার, আওয়ামী লীগকে হটাতে হলে বিএনপি জামাতকে একজনকে আরেকজনকে লেগেছে, আর এখন কাউকে লাগছে না। বিএনপি মনে করছে জামাতকে লাগবে না আমার, এখন আমি ইজিলি ক্ষমতা যেতে পারবো, এটা হচ্ছে কারণ। আর জামাতের মধ্যে এখন ধারণা তৈরি হয়েছে যে আমি অন্তত 40-50টা সিট বা 100টা সিট আমি জিততে পারবো। জামাতের আপনি ইন্টারনাল রিভিউ দেখেন, ইন্টারনাল রিসার্চ দেখেন, জামাতের ইন্টারনাল রিসার্চ হচ্ছে ইলেকশন হলে তারা 100 সিটে জিতবে। এখন দীপু ভাই হয়তো প্রশ্ন করতে পারে, তো ভালো, তো ইলেকশনে যায় না কেন? তো জামাত তো বলছে না ইলেকশনে যাচ্ছে না, জামাতের কৌশল, উনি যেটা বলছেন জামাতের এই কৌশল তো কাজে দিচ্ছে। আপনি দেখেন জামাতের এই কৌশল কাজে দিচ্ছে। জামাত কিন্তু ইলেকট্রাল পজিশনে অনেক আগে আছে আমার থেকে, সাকিব ভাই থেকে, বিএনপি থেকে। জামাতের নির্বাচনী প্রচার অভিযান অবস্থান অনেক আগে আছে। তারা কিন্তু কেন্দ্রভিত্তিক কমিটি, ওয়ার্ড ভিত্তিক কমিটি সব করে ফেলেছে, তারা তাদের প্রত্যেক জায়গায় প্রচার করেছে। তো জামাত তার রাজনৈতিক কৌশল করবে না,
রাজনীতি জামাত করে ইসলামী দল, কিন্তু রাজনীতিতে করেছে বিএনপির মতো একটা কৌশলী দলের সাথে। এতে বিএনপি থেকে কিছু কৌশল শিখছে না তারা? বিএনপির কৌশল শিখে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করবে, এর রাজনৈতিক কৌশলই তো এটা, নীতি তো এটা। মঞ্জু ভাই, আমি 2019 সালে বিবিসিতে আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে আপনি বলছেন যে জামাত বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করেছে, কিন্তু এ নিয়ে অবস্থান পরিষ্কার না করলে মূলধারার রাজনীতিতে গ্রহণযোগ্যতা পেতে কষ্ট হবে। জামাত কি এখন পরিষ্কার করেছে, মানে মূলধারার রাজনীতিতে কি তারা গ্রহণযোগ্য হয়েছে? জামাত এ পর্যন্ত 3 বার সরি বলেছে, যদিও সেই সরিগুলো নানা ধরনের কথার মার পেঁচে বলেছে, যে যদি আমরা ভুল করে থাকি। আমার কথা হচ্ছে যে দুটো জিনিস পরিষ্কার। একটা হচ্ছে জামাতকে যদি বাংলাদেশের মানুষ ভোট দেয়, জামাতকে যদি মানুষ নির্বাচিত করে, আমার আপনার তো কিছু করার নাই। না। দ্বিতীয় হচ্ছে জামাতের 71-এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠে, এবং এটা উঠবেই। কেন উঠবে এটা আমি জামাতকে বোঝানোর চেষ্টা করেছি, যে আপনি একটা দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, আপনি যদি এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দাবিদার না হতেন, এটা নিয়ে কেউ প্রশ্ন করতো না। চেষ্টা করে কি সফল হয়েছিলেন? না, সফল তো হই নাই, সেটা তো হই নাই। তবে এখন একটা সফল হওয়ার সম্ভাবনা দেখছি, কারণ আমি দেখছি যে জামাত এখন আস্তে আস্তে, আমাকে সেদিন একজনে বললো যে জামাত যদি কোনো মতো ক্ষমতায় যেতে পারে, দেখবেন সব ধরনের সরি টরি বলে জামাত নিজেকে একদম গ্রহণযোগ্য করে নেবে। কারণ জামাত যখনই ক্ষমতা পায় তখনই কিন্তু আস্তে আস্তে তারা একটু একটু প্রোগ্রেসিভ হওয়ার চেষ্টা করে। আমার কেন যেন মনে হচ্ছে জামাত যদি বাংলাদেশের রাজনীতিতে খুব ইজি অ্যাক্সেস পায়, আরও স্বাধীনভাবে গণতান্ত্রিক কাজ করতে পারে, তারা দেখবেন মোটামুটি একটা সেকুলার ফর্মে তারা নিয়ে আসতে পারবে। আমি একটু সাকিব ভাইয়ের কাছে চলে আসতে যাচ্ছিলাম। আপনার তো ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচন করবার কথা, তো এখন সেখানে কি গণসংহতি আন্দোলন থেকে করবেন, নাকি কোনো সমঝোতার নির্বাচন হবে? এবং দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 6-তে বিএনপি প্রার্থীও দেয় নাই, আবার সেখানে আমি দেখছিলাম যে সচেতন মহিলা সমাজ নামে একটি সংগঠন, তারা আপনাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মানে সব মিলে কি একটা হযবরল অবস্থা হয়ে যাচ্ছে নাকি আপনার আসনটাতে? আমরা তো আমাদের আসনে আমাদের নিজেদের দলের পক্ষ থেকে আমাদের যে দলীয় প্রতীক মাথাল, মাথাল মার্কায় আমাদের যারা নির্বাচন করবেন, প্রায় 100-র মতো প্রার্থী আমরা এর মধ্যে আমাদের প্রাথমিক একটা তালিকা তৈরি করেছি এবং সেটা প্রকাশ করেছি। আমাদের গণতন্ত্র মঞ্চ নামে একটা জোট আছে, আমাদের 6 দলীয় জোট। আমাদের যেহেতু দীর্ঘদিনের আমাদের একটা লড়াই আছে, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এই জোট গঠিত হয়েছিল। সেইখানে আমরা এই আসনগুলো সমন্বয় করছি, যে কারণে আমরা হয়তো কোনো দল আরও বেশি আসন দিতে পারত, কিন্তু সেটা হয়তো দিইনি, কারণ দলগত সমন্বয় তো আলটিমেটলি করতে হচ্ছে। সেই ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চের একটা 300 আসনের প্রস্তুতি আছে। এখন এইটা তো আমাদের প্রাথমিক নির্বাচনের ভিত্তি। অন্যদিকে হচ্ছে যে যেহেতু আমরা যুগপৎ ধারায়, আমরা ঘোষিতভাবেই যুগপৎ আন্দোলনে ছিলাম, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ এবং আরও 39টি দল, তারা ঘোষিতভাবে একটা যুগপৎ ধারার মধ্যে আন্দোলন করেছে। সেখানে আমাদের প্রধান লক্ষ্য ছিল এই রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তর, সংস্কারের মধ্য দিয়ে একটা, বিএনপির পক্ষ থেকে বলা ছিল রাষ্ট্র ব্যবস্থা মেরামতের প্রশ্ন। আমাদের দল, আমরা এটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে তখন থেকেই বলে আসছি। তো এই জায়গা থেকে আমরা মানে আসন সমঝোতার প্রশ্নটাও, যেহেতু বিএনপির দিক থেকে প্রস্তাব সবসময় ছিল যে আন্দোলন, নির্বাচন, সরকার গঠন, এই পর্যন্ত তারা একসাথে হাঁটবে, এটা বিএনপির একটা পলিসি ডিক্লারেশন ছিল। বিএনপি সেই হিসেবে বিভিন্ন জায়গায় আলোচনাটা, প্রস্তাব উত্থাপন করছেন, দলের সাথে আলাপ আলোচনাগুলো চলমান আছে। তো যুগপৎ ধারায় যে আন্দোলনের ধারাবাহিকতায় নির্বাচনেও একটা সমঝোতার জায়গা তৈরি হওয়া, সেটারও আলোচনা চলমান আছে। এর মধ্যে কি ঘটবে সেটা এখনই সুনির্দিষ্ট করে তো বলা যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত একটা জিনিস চূড়ান্ত হচ্ছে। ইতিমধ্যে ধরুন গণতন্ত্র মঞ্চের উদ্যোগের মধ্য দিয়ে আরও কয়েকটি দল, যেটা আমরা আগেই বলেছি, বসেছিলাম 9 দলের একটা জোটের সম্ভাবনা, সেখানেও আমাদের আলাপ আলোচনা চলছে যে এখানে আমরা একটা আরও কোনো জোটবদ্ধ জায়গা তৈরি করা যায় কিনা। সেই জোটবদ্ধ জায়গা তৈরি হওয়ার মধ্য দিয়েও আসন সমঝোতা হতে পারে, নাও হতে পারে। সেগুলো সবই এখনো পর্যন্ত, যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সেইটা সামনে রেখে কিন্তু এই ধরনের মেরুকরণটা খুবই স্বাভাবিক রাজনৈতিক তৎপরতা, এবং সেই মেরুকরণগুলোর নানান সম্ভাবনা নিয়ে হাজির থাকে। কোনটা শেষ পর্যন্ত যে সফল হবে সেটা আমরা আলোচনার মধ্য দিয়েই পরিষ্কার করতে পারবো। তো আমাদের আলোচনা চলমান আছে। আর প্রতিটি জায়গাতেই ধরুন প্রত্যেক দলেরই নিজস্ব প্রার্থী থাকে, এবং সেই প্রার্থিতার জায়গাতে একটা তো দীর্ঘদিনের তাদের আকাঙ্ক্ষা থাকে, সেটা তারা নিয়ে
মানে তাদের কখনো কখনো ওই আসনে যদি সমঝোতা হয়ে যায় এবং একটা দলের প্রার্থীকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে না হয়, নিজেকে প্রত্যাহার করে, তখন তো একটা মানে ক্ষোভের জন্ম নেয়, নানা ধরনের জায়গা আছে, সেখান থেকে অনেক রকম প্রতিক্রিয়া তৈরি হয়। এটাও বাংলাদেশের নতুন কিছু না। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারা যখন তাদের প্রার্থী ঘোষণা করেছে, তাদের নিজেদের দলের ভেতরেই ব্যাপক রকম বিক্ষোভ হচ্ছে এবং সেটা কখনো কখনো সংঘাতের রূপ নিয়েছে। তো সেই জায়গাগুলো মানে থাকবেই। পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে এগুলো হয়তো একটা জায়গায় যে পরিণতি পাবে। আমরা সবসময় চেষ্টা করেছি জনগণের উপরে ভরসা করতে, এবং সেইটা জনগণ যতটুকু আমাদেরকে আস্থা রাখবেন ততটুকুই আমাদের প্রকাশ ঘটবে। আমরা তো আসলে মানে এইটা আমরা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করি, জনগণের উপর ভরসা রাখি। জনগণ যদি আমাদের আস্থা নেন, তারা যদি আমাদেরকে সেইভাবে প্রতিনিধিত্ব আকারে দেখতে চান, সেইটার উপরেই আমরা ভরসা রাখতে চাই। ফলে এটা আমাদের নীতিগত জায়গা, আমরা সেই অনুযায়ী আমাদের কাজ করছি। এর থেকে আমাদের আসলে কোনো বিচ্যুতির জায়গা নেই। পলিটিক্যাল লাইন হিসেবে আমরা যেটা মনে করি, সেটা কেন আমরা জোটবদ্ধতার দিকে গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে ন্যূনতম জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই গণতান্ত্রিক উত্তরণটা করা দরকার। এইটা আরেকটা 1972 সাল, 71 সালে যুদ্ধের মধ্য দিয়ে যখন একটা রাষ্ট্র পত্তন হয়েছে, 72তে আমাদের রাষ্ট্র গঠনের পর্ব, সেই সময় একটা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু সেটা সেই সময় আওয়ামী লীগও উদ্যোগ নেয়নি, অন্যদিকে অন্যদের মধ্যেও সেই সারাটা তখনও তৈরি হয়নি, কিংবা শেষ পর্যন্ত সেটা সফল হয়নি, একটা জাতীয় ঐক্য তৈরি হয়নি। তার অনেক রকম পরিণতি কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি। আজকে 2024-এর গণঅভ্যুত্থানের পরে এটাও কিন্তু এখন আমাদের একটা পুনর্গঠনের কাল। ওটা রাষ্ট্র গঠনের কাল থাকলে এখন রাষ্ট্র পুনর্গঠনের জায়গা, জাতীয় পুনর্গঠনের একটা ডাক আছে। এইখানে আমরা মনে করি যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে। সংবিধানের মৌলিক সংস্কার, সেগুলো বাস্তবায়ন, এই পর্যন্ত কিন্তু আমাদেরকে একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হচ্ছে, যেটার উপরে দাঁড়িয়ে আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বন্দোবস্তটাকে অগ্রসর করতে হবে। ফলে এই পর্বে যদি আমরা মনে করি যে দলগত প্রতিদ্বন্দ্বিতাই প্রধান, এবং ঠিক পুরনো বন্দোবস্তের কায়দায় প্রতিদ্বন্দ্বিতার যে ধরন, হ্যাঁ, সেইটাকে আসলে মানে তাহলে বোঝা যায় যে যারা একই রকমভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা যে আসলে নতুন বন্দোবস্তের আওয়াজ দেন কিন্তু এটাকে আসলে ধারণ করেন না। তার মানে ওই পুরনো কায়দাতেই রাজনৈতিক বিরোধিতা চলবে, পুরনো কায়দাতেই মাইলেজ নেওয়ার চেষ্টা করা হবে। যেমন আপনি বলছিলেন, জামাত ইসলামীর আন্দোলনের মধ্য দিয়ে এবং এর আগের পুরো প্রক্রিয়াতেও আমরা দেখেছি যে একটা জায়গা খুব পরিষ্কার যে কিভাবে তাদের নিজেদের মানে জায়গাটা তারা বড় করবেন। তারা খুব সংস্কারপন্থী, অন্যরা সংস্কার বিরোধী, এটাই তাদের ডিভিশনটা করার জায়গা। নির্বাচনে যদি শেষ পর্যন্ত হয় জামাত যেখানে অংশগ্রহণ করবে না, এরকমটা আমাদের কাছে এখনো মনে হয়নি। জামাত ইলেকশন যে করবে সেটা তাদের নির্বাচনী তৎপরতাই বোঝা যাচ্ছে, কিন্তু তারা চায় যে নির্বাচনের আগেই মাঠ তাদের নিজেদের জায়গায় আনতে। সেটা করার জন্য যে পলিটিক্যাল ডিভাইড তৈরি করা এবং সেটাকে কোনো এক তার প্রতিপক্ষকে সংস্কার বিরোধী, বিচার বিরোধী, কি বলে যে অভ্যুত্থান বিরোধী, এইগুলো লেবেলিং করার জায়গাটা তারা হয়তো করছেন। তো এখন এইটা কারো কৌশল হতে পারে, কিন্তু আমাদের কাছে এই কৌশলের চাইতে আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্যের জায়গাটা প্রধান মনে করছি, কারণ এটা গঠনটা কোনো একক দল পারবে না। এইটা যেই ক্ষমতায় ইভেন যেতে পারে, সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, কিন্তু জাতীয় পুনর্গঠনটা একক দলগতভাবে করতে গেলে এটা খুব টেকসই হবে না। আপনি দেখবেন যে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে, এমনকি নির্বাচনের পরে আপনাকে পড়তে হতে পারে। ফলে আপনি কি চ্যালেঞ্জেই দেখছেন, ও আচ্ছা চ্যালেঞ্জে পড়বে, আমরা খুব রাজনৈতিকভাবে এগিয়ে যাব, বাংলাদেশ বিপদে বললে কোনো দলই আগাবে না। এটা আমি নিশ্চিত করে এইটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে আমরা মনে করি যে এখানে যারা আমরা আন্দোলনকারী শক্তি, যদি কোনো পলিটিক্যাল বিপর্যয় ঘটে তাতে কোনো দলেরই কোনো খুব বেশি লাভবান হওয়ার জায়গা সেখানে নাই। ফলে এই যে রাষ্ট্রটাকে পুনর্গঠন করার কর্তব্যটা, জাতীয় কর্তব্য হাজির আছে, এইটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেই অনুযায়ী আমাদের পলিটিক্যাল কর্মকৌশল তৈরি হচ্ছে। এর মানে এই না যে আমরা কারোর সাথে আসন সমঝোতা করে ওর দালালে পরিণত হয়ে যাচ্ছি, ওইটার কোনো সুযোগই এখানে নাই। কারণ কর্তব্যর সামনে যেটা আছে, আপনি যখন জাতীয় কর্তব্যকে প্রধান করবেন তখন আপনি কিন্তু ঐক্যের ডাক দিবেন। আর আপনি যখন জাতীয় কর্তব্য আপনার কাছে গুরুত্বপূর্ণ না, আসলে অভ্যুত্থান গুরুত্বপূর্ণ না, আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গুরুত্বপূর্ণ না, আপনি পুরনো বন্দোবস্তের কায়দায় ওই যে লড়ালড়ি, মাঠামাঠি, মানে অলওয়েজ বিরোধী, ওইটাই একমাত্র হচ্ছে আপনার পলিটিক্স। এইটা যে পুরনো বন্দোবস্তের কাহিনী আওয়ামী লীগ যেভাবে তৈরি করেছিল, ওইটাকে যারা অনুসরণ করতে চায় তারা এখন অনেক রকম
ডিভাইড খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ঐক্যকে মনে করছে ও আমি বোধহয় বড় দলের হয়ে গেলাম। ন্যাশনাল মানে কর্তব্যটা তার কাছে গুরুত্বপূর্ণ। আমরা এখন এইটা আমাদের বিবেচনা, কারণ আমরা জনগণের বাইরে আমাদের কোনো স্বার্থ নাই, পরিষ্কার। জনগণের স্বার্থের বাইরে আমাদের আলাদা। আমি একটু দীপু ভাইয়ের কাছ থেকে 1 মিনিটে শুনে আসবো, আলোচনা শেষ করে দিব, আপনি যদি কিছু অ্যাড করতে চান। এখানে একটা জিনিস শুরু হলো যেটা দিয়ে, সেটা হলো জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করা। 24-এর আন্দোলনের পরবর্তী মূল সুরটা কী ছিল? সব রাজনৈতিক দলসমূহ যারা মাঠে ছিল, সেটা জামাত বলেন, এবি পার্টি বলেন, গণসংহতি বলেন, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, এক ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসর যে রাজনৈতিক দলগুলি তাদেরকে হটানো, এরা চলে গেল। বাদবাকিরা যারা ছিল এই দেশে, যারা আছেন এই দেশে, তাদের ঐক্যমত্য নিয়েই তো জাতীয় ঐক্যমত্যের সৃষ্টি। এখন আপনি যদি একটা ঐক্যমত্যের সরকার করতে চান, দোষ কোথায়? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 24-এর আগেই তো এই 31 দফার মাধ্যমে এই ঘোষণা দিয়েছিলেন জাতীয় সরকারের কথা। জাতীয় সরকারের। একটা জাতীয় সরকার গঠন করতে গেলে বিভিন্ন রাজনৈতিক দল যেগুলি আছে তাদের সাথে ঐক্যমত্য হতে হবে, এবং সেই ঐক্যমত্যের প্রক্রিয়াটা যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে উঠে এসে তারা একটি ঐক্যমত্যের সরকার গঠন করে একটা দেশ পরিচালনা করতে যান, তাহলে বিরোধী দলের অস্তিত্বটা ওই ধর মার, পার্লামেন্ট বয়কট কর, এই চরিত্র না হয়ে পার্লামেন্টে বসে একটা পার্লামেন্টেরিয়ানের মতো কথা বলে আমরা গঠনমূলক কথা বললাম, দেশের সার্বিক উন্নয়নের কথা বললাম, একমত হয়ে আমরা যেটা দেশের সাকিব ভাই বলছেন। মঞ্জু ভাই যদি কিছু অ্যাড করতে চান জাস্ট। আমার দীপু ভাইয়ের কাছে প্রশ্ন আর কি, ধরেন বিএনপি তো বলছে আমরা জাতীয় সরকার করবো, ঐক্যমত্য সরকার করবো, রাইট। তো জামাতকে সাথে নিতে অসুবিধা কি? আপনারা তো আগেও নিয়েছেন। আমরা তো জামাতকে নিষেধ করি নাই তারা না আসুক। না না না, জামাতের দাবিটার স্তর যদি কথা হচ্ছে এই যে এরকম আপনারা এখন নিচ্ছেন না, যে জটিলতাটা তো এই যে আপনি মঞ্জু বলছেন ভাই, যে জামাত নির্বাচন। আপনি এখানে এই অফিসের মধ্যে দিয়ে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাকে প্রস্তাবটা রাখতে চাই, যদি ওই ক্ষমতা আমার নাই, আমি দলের সে অবস্থানের মানুষ না, আপনি ইনিশিয়েটিভ নেন। না না, আমি সাকিব ভাইকে বলবো, মানে সাকিব ভাই, তার মানে জামাতের আপনি বিএনপির ঐক্য হওয়া সম্ভব না। নাই, আমি আমরা যেটা বলছি আসুক না দেখেন, তারা। BNP আমরা শেষ করে নিয়ে আসি। আসুক। বিএনপি বলছে যে জামাত নির্বাচন আসুক। ভণ্ডুল করার চেষ্টা করছে, আপনি এটা তো জামাতকে হয়তো সাথে নিয়ে political নেন, rhetoric। জামাতকে সাথে নিয়ে নেন, তাহলে তো আর সে করবে আমরা না। তো নিষেধ করিনি, অ্যাডভোকেট শেখ মাহিদুজ্জামান যা দীপু, আছে আসুক। জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং জোনায়েদ থেকে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। দর্শক, এর সাথে শেষ করছে আজকের মুক্তবাক। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।